অহনা ছোটবেলা থেকেই পড়াশোনাতে খুব ভালো ছিল। স্কুল কলেজ থেকে শুরু করে ইউনিভার্সিটি সব জায়গাতেই সে মেধার পরিচয় দিয়ে থাকে। এভাবে দেখতে দেখতে অহনার পড়াশোনা কমপ্লিট হয়ে গেলে সে এবার চাকরির সন্ধান করতে শুরু করে। কিন্তু অহনার চাকরি করার সিদ্ধান্ত তার বাবা মনোহর বাবু মোটেই মেনে নিতে পারে না। অহনা, তোর চাকরি করার কোনো দরকার নেই। মেয়েরা বাইরে বেরিয়ে চাকরি করবে আমার এই ব্যাপারটা মোটেই পছন্দ নয়। কারণ তুই যদি এখন চাকরি করতে যাস তাহলে আমরা হয়তো কোনো ভালো পরিবারে তোর বিয়ে দিতে পারবো না। কেননা এখন অনেক পরিবারের বউকে বিয়ের পর চাকরি ছেড়ে দিতে হয়, বুঝেছিস? কি বলছো কি বাবা? আমি ছোটবেলা থেকে এত ভালো মতো পড়াশোনা করলাম, এত জ্ঞান অর্জন করলাম, আর তুমি বলছো চাকরি করতে হবে না? তাহলে এতদিন ধরে কষ্ট করে আমি পড়াশোনা করলাম কেন? ছোটবেলা থেকে আমার ইচ্ছে ছিল বড় হয়ে আমি চাকরি করব, আমি অনেক অনেক টাকা উপার্জন করব, আমি নিজের টাকাতে আমার সব ছোট বড় স্বপ্ন পূরণ করব। আমি সেলফ ইন্ডিপেন্ডেন্ট হতে চাই বাবা, আমি নিজের একটা পরিচয় গড়ে তুলতে চাই। টাকা ইনকাম করার জন্য তোকে চাকরি করতে হবে কেন? এখন বাড়িতে বসে ছেলে মেয়েরা অনেক টাকা ইনকাম করতে পারে। আর তুই তো এমনিতেই পড়াশোনাতে খুব ভালো, একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তাই তুই বাড়িতে বসেই বাচ্চাদেরকে টিউশন পড়ানো শুরু কর। তোর জন্য এর চেয়ে ভালো কাজ আর অন্য কিছু হতে পারে না। তাহলে তোকে আর বাইরে বেরিয়ে চাকরিও করতে হবে না। কিন্তু বাবা, টিউশন পড়িয়ে আমি কি বেশি টাকা ইনকাম করতে পারবো? আমার অনেক টাকার দরকার। এমনকি আমি এক প্রাইভেট কোম্পানিতে ভালো চাকরির সন্ধানও পেয়েছি, মাসে 30,000 টাকা স্যালারি। আমি বাড়িতে টিউশন পড়িয়ে কি 30,000 টাকা ইনকাম করতে পারবো? পারবি না মানে? তুই জানিস এখন স্কুল কলেজে পড়ানো হয় না, ছেলে মেয়েরা এখন টিউশনই পড়াশোনা করেই পাস করে। আর আমার এক বন্ধুর ছেলেও টিউশন পড়াই, ও টিউশন পড়িয়ে মাস গেলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, জানিস? প্রত্যেকদিন 8-10টা ব্যাচ স্টুডেন্টদের পড়াই। তুই একবার টিউশন পড়ানো শুরু করে দেখ। চাকরি করে তুই যা টাকা ইনকাম করবি, টিউশন পড়ালে তার চেয়ে দ্বিগুণ ইনকাম করতে পারবি, বুঝেছিস? এভাবেই বাবার কথায় বাধ্য হয়ে অহনা টিউশন পড়ানো শুরু করে। আর যেহেতু অহনার বিভিন্ন বিষয়ে প্রচন্ড পরিমাণে জ্ঞান থাকায় আর সে অত্যাধিক পরিমাণে মেধাবী হওয়ায় খুব তাড়াতাড়ি তার কাছে স্টুডেন্টের সংখ্যা বাড়তে শুরু করে। যতই দিন যেতে থাকে অহনার ইনকামও বাড়তে শুরু করে। এমনকি অহনা তার টিউশন ক্লাসের জন্য বিভিন্ন জায়গায় লিফলেট ছাপাতে শুরু করে দেয়। সেই সাথে অহনা অনলাইনেও ক্লাস নিতে শুরু করে। আর এভাবেই বছর ঘুরতে না ঘুরতেই অহনা টিচার হিসেবে প্রচন্ড পরিমাণে পরিচিতি পায়। এখন তার কাছে প্রায় 100 জন স্টুডেন্ট টিউশন পড়ে। অহনা সকাল থেকে রাত পর্যন্ত বাচ্চাদের একভাবে পড়াতে থাকে, তাই সে মাসে এখন অনেক টাকা ইনকামও করে। এরই মধ্যে অহনার জন্য এক খুব ভালো পরিবার থেকে বিয়ের সম্বন্ধ আসে। অহনা, বলছি আজকে কিন্তু সন্ধ্যাবেলা তোকে পাত্রপক্ষ দেখতে আসবে, তাই তুই আজকে বাচ্চাদেরকে ছুটি দিয়ে দে। আজকে সকাল থেকেই তো বাড়িতে অনেক কাজকর্ম আছে। পাত্রপক্ষের জন্য ভালো ভালো খাবার রান্না করতে হবে, ঘর বাড়ি পরিষ্কার করতে হবে, সাজাতে হবে। তাই তুই আমার হাতে হাতে সাহায্য করবি। আর হ্যাঁ, তুই নিজের মুখের দিকে একটু দেখ তো, সকাল থেকে রাত পর্যন্ত বাচ্চাদের পেছনে বকে বকে তোর চোখ মুখ একেবারে কালো হয়ে গেছে। নিজের একটু রূপচর্চা কর মা, আজকের দিনটা বাচ্চাদেরকে পড়াতে হবে না। আমার ওসব আলাদা করে রূপচর্চা করার সময় নেই মা, আজকে আমাকে 5টা ব্যাচ পড়াতে হবে। আমি কিছুতেই কোনো বাচ্চাদেরকে ছুটি দিতে পারবো না, কারণ আমি সব বাচ্চাদের কাছ থেকে অনেক টাকা করে অ্যাডভান্স নিয়ে রেখেছি। তাই বাচ্চাদের ছুটি দিলেই বাচ্চাদের বাবা মায়েরা এসে ঝামেলা করবে। সে কি, বাচ্চাদেরকে ছুটি দিতে পারবি না এরকম বললে কিভাবে হবে? তোকে যখন পাত্রপক্ষ দেখতে আসবে তুই কি তখনও পাত্রপক্ষের সামনে বাচ্চাদেরকে পড়াবি? অন্তত সন্ধ্যাবেলার পরে বাচ্চাদেরকে পড়ানোর আর কোনো ঝামেলা রাখিস না। সন্ধ্যাবেলার আগে যে কজন বাচ্চাকে পড়াতে পারিস পড়িয়ে দে, রান্না বান্না না হয় আমি একাই করে নেব। না মা, আজকে তোমার সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত 3টে ব্যাচ আছে। কিন্তু তুমি চিন্তা করছো কেন? আমি সব কিছু ম্যানেজ করে নেব। আমি তো আলাদা ঘরে পড়াবো। পাত্রপক্ষ যখন আসবে তখন তুমি আমাকে বলবে, আমি টুক করে পাত্রপক্ষের সামনে চলে যাব। আর ওদের সামনে আমাকে তো একভাবে বসে থাকতে হবে না, মাত্র 10-15 মিনিটের ব্যাপার, আমি ঠিক ম্যানেজ করে নেব। অহনার কথা শুনে তার মা প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যেই অহনার কাছে বাচ্চারা পড়তে চলে আসে। তোরা সবাই পড়াশোনা করে এসেছিস তো? তোদেরকে আমি যে হোমওয়ার্ক গুলো করতে দিয়েছিলাম সেই খাতাগুলো জমা দে। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি তোদের পরীক্ষা নেব। আমি 1 ঘন্টার জন্য তোদের 50 নাম্বারের একটা পরীক্ষা নেব। প্রশ্ন বলছি, তোরা তাড়াতাড়ি লিখে ফেল। এই বলে অহনা তার স্টুডেন্টদের বিভিন্ন রকম প্রশ্ন দিতে শুরু করে, আর বাচ্চারাও ঝটপট লিখতে শুরু করে দেয়। শোন, আমি একটু 10 মিনিটের মধ্যেই আসছি। তোরা কিন্তু কেউ চিটিং করার চেষ্টা করিস না। আমি যদি কাউকে ধরতে পেরেছি তাহলে কিন্তু তার খবর আছে। এই বলে অহনা তাড়াতাড়ি করে নিজের ঘরে চলে যায়। আর যেহেতু আজকে তাকে পাত্রপক্ষ দেখতে আসবে, তাই সে নিজের স্কিন কেয়ার করতে শুরু করে। সে তাড়াতাড়ি করে কিছু হোম রেমেডি তৈরি করে মুখে ফেস মাস্ক অ্যাপ্লাই করে।
আর সে মুখে ফেস মাস্ক লাগিয়েই বাচ্চাদের সামনে এসে বসে পড়ে। ওরে বাবারে ভূত ম্যাম, আপনাকে দেখে আমরা প্রথমে একদম ভয় পেয়ে গেছি। আপনি মুখে এগুলো কি মেখেছেন ম্যাম? আমি যাই মাখি না কেন তাতে তোদের কি? তোরা কি এসব করার জন্য আমার কাছে পড়তে আসিস? চুপচাপ মন দিয়ে পরীক্ষা দে। যদি কেউ কম নাম্বার পেয়েছিস তাহলে কিন্তু আজকে আমি কাউকে ছাড়বো না। আর আমি একটু স্কিন কেয়ার করছি, কারণ আজকে আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে। ম্যাম, তাহলে আপনি বিয়ে করে এবার শ্বশুর বাড়িতে চলে যাবেন? আপনি শ্বশুর বাড়িতে চলে গেলে আমরা কার কাছে পড়বো? আমরা তো আর আপনার কাছে পড়তে পারবো না তাহলে। আরে তোরা চিন্তা করছিস কেন? আমি তো শুধুমাত্র তোদের কথা চিন্তা করেই খুব কাছাকাছি বিয়ে করব, যাতে তোরা আমার শ্বশুর বাড়িতে গিয়ে পড়তে পারিস। এখন তো তোরাই আমার সব। আর শোন, আজকে কিন্তু আমি তোদেরকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দেব। পরীক্ষা দেওয়া হয়ে গেলে সবাই খাতা জমা দিয়ে বাড়ি চলে যা, কারণ আমার পরের ব্যাচের স্টুডেন্টরা আসতে শুরু করে দিয়েছে। এভাবেই অহনা সারাদিন ধরে বাচ্চাদেরকে পড়াতে থাকে। আর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে। সন্ধ্যাবেলা ক্লাস 9-এর বাচ্চারা অহনার কাছে পড়তে আসে। আর ইতিমধ্যে বাড়িতে পাত্রপক্ষ এসে উপস্থিত হয়। তাই অহনা বাচ্চাদেরকে পড়াতে পড়াতেই নিজের ঘরে উঠে চলে যায় আর পাত্রপক্ষের সামনে যাওয়ার জন্য তৈরি হয়ে নেয়। কিন্তু সে সুন্দর করে সাজগোজ করার পর আবার বাচ্চাদের কাছে এসে পড়াতে শুরু করে দেয়। এই তোরা আমার দিকে হা করে তাকিয়ে আছিস কেন? আমার কি রূপ উঠেছে নাকি? যে অঙ্কগুলো করতে দিয়েছি চুপচাপ অঙ্কগুলো করে ফেল। আমি কিন্তু একটু পরেই খাতা চেক করব। মনোজিৎ, তুমি তো 2-3 দিন আগেই আমার কাছে পড়া শুরু করেছো। আমার কাছে পড়াশোনা করতে তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? না ম্যাডাম, সমস্যা বলতে আমার এই অঙ্কটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে। আমি একটা অঙ্ক করতে পারছি না, আপনি কি আমাকে একটু হেল্প করবেন? হ্যাঁ নিশ্চয়ই, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, তুমি মন দিয়ে বুঝে নাও। দেখো, প্রথমে কিন্তু আমাদেরকে এই ইকুয়েশনটা সলভ করার জন্য 7 দিয়ে বোথ সাইড মাল্টিপ্লাই করতে হবে। কি বললাম? এমন সময় সেখানে অহনার মা এসে বলে, কিরে, তোকে বললাম তৈরি হয়ে পাত্রপক্ষের সামনে যেতে, আর তুই সেজে গুজে আবার বাচ্চাদেরকে পড়াতে শুরু করে দিলি। চল, ওরা তো তোকে দেখতে চাইছে। আমি তো বললাম আমার মেয়ে এখনো পর্যন্ত তৈরি হচ্ছে, চল দেরি করিস না। আরে বাবা, মিথ্যা কথা বলার কি আছে মা? তুমি তো বলতেই পারতে যে আমি বাচ্চাদেরকে টিউশন পড়াচ্ছি। পাত্রপক্ষ আমাকে দেখতে এসেছে বলে আমি যে বাচ্চাদেরকে পড়াতে পারবো না এরকম তো কোথাও লেখা নেই। কারণ আমার কাছে আমার কাজটা ভীষণ গুরুত্বপূর্ণ। তুমি যাও, আমি মনোজিৎকে অঙ্কটা বুঝিয়ে তারপর যাচ্ছি। ম্যাম, আপনি যান, আমাকে আপনি পরে অঙ্ক বুঝিয়ে দেবেন, তা না হলে কিন্তু আপনার বিয়ে হবে না। এই, একদম উল্টোপাল্টা কথা বলবি না বলে দিলাম। ম্যাম, আপনি যান। আমি তোকে অঙ্ক না বুঝিয়ে চলে যাব, তারপর তো তুই বাড়িতে গিয়ে কমপ্লেন করবি যে আমার নতুন ম্যাম আমাকে ভালো পড়াতে পারছে না। তারপর তো তুই অন্য জায়গায় টিউশন পড়তে যাবি, তখন কি হবে? তোকে আমি অঙ্কটা বুঝিয়ে তারপরে পাত্রপক্ষের সামনে যাব, তাতে আমার বিয়ে ভেঙে গেলেও আমার কোনো অসুবিধা নেই। এই বলে অহনা মনোজিৎকে ভালো মতো অঙ্ক বুঝিয়ে তারপরেই পাত্রপক্ষের সামনে যায়। আর অহনা দেখতে যেহেতু ভীষণই সুন্দরী ছিল, তাই পাত্রপক্ষ অহনাকে খুবই পছন্দ করে। কিন্তু পাত্রপক্ষের সামনে অহনার একটাই শর্ত থাকে, বিয়ের পর তাকে যেন টিউশন পড়াতে কেউ কোনো বাধা না দেয়। আর অহনার এরকম শর্তে কেউ কোনো আপত্তি করে না। আর দেখতে দেখতে দুই পরিবারের সহমতে ডিসেম্বর মাসে অহনা এবং মনোজিতের বিয়ে ঠিক করা হয়, যার ফলে অহনা প্রচন্ড পরিমাণে চাপে পড়ে যায়, কারণ ডিসেম্বরে অহনার সমস্ত স্টুডেন্টদের ফাইনাল পরীক্ষা হওয়ার কথা। এভাবেই দেখতে দেখতে 2-3 দিন কাটে। আর একদিন বিকালে অহনা তার মাকে বলে, মা, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আজকে আমি আমার বিয়ের কেনাকাটা করতে যাব। প্রথমে আমরা একটা ভালো বেনারসির দোকানে যাব। আমি আমার জন্য একটা লাল রঙের দামি বেনারসি শাড়ি কিনবো। তারপর লেহেঙ্গার দোকানে যাব, জুয়েলারির দোকানে যাব, জুতো কিনতে হবে, অনেক কিছুই কিনতে হবে। কিন্তু বাবা, তোর তো দেখছি বড্ড বিয়ের কেনাকাটা করার তাড়া। তুই নাকি বিয়ে করবি না বলে ঠিক করেছিলিস, এখন তো দেখতে পাচ্ছি বিয়ে ঠিক হতে না হতেই তুই লাফালাফি শুরু করেছিস। তোর বিয়ের তো এখনো 2 মাস বাকি, তুই আজকে থেকেই কেনাকাটা করবি বলছিস? আমার বিয়ের কেনাকাটা করার জন্য কোনো তাড়া নেই মা, আমি আগে থেকেই বিয়ের কেনাকাটা সেরে রাখতে চাইছি, কারণ আমার বিয়ের সময় বাচ্চাদের পড়ানোর খুব চাপ থাকবে। ওই সময় আমি বাইরে ঘাটে 2-1 মিনিটের জন্যও বেরোতে পারবো না। তাছাড়া আজকে আমাকে 2 ঘন্টার মধ্যে শপিং করে বাড়িও ফিরতে হবে। সন্ধ্যা 6টার সময় বাচ্চারা পড়তে আসবে, তাড়াতাড়ি তুমি তৈরি হয়ে নাও। কি বলিস কি? 6টার সময় বাচ্চারা পড়াতে আসবে? এখন তো 4টে বাজে। মাত্র 2 ঘন্টার মধ্যে কখনো বিয়ের কেনাকাটা কমপ্লিট হয়? বিয়ের কেনাকাটা করতে অনেক সময় লেগে যায়। তুই এক কাজ কর, আজকে তোর বাচ্চাদেরকে ছুটি দিয়ে দে।
তোমার কি মাথা খারাপ মা? সামান্য শপিং করার জন্য আমি বাচ্চাদের পড়ানো বন্ধ করে দেব? এতে ওদের পড়াশোনার ক্ষতি হবে। তুমি হয়তো জানো না, আমি কিন্তু বিয়ের দিনও বাচ্চাদেরকে পড়াবো, কারণ আমার যখন বিয়ে হবে তখন বাচ্চাদের পরীক্ষা চলবে। তাই আমার যেদিন বিয়ের ডেট আছে সেদিনও আমি সারাদিন বাচ্চাদেরকে পড়াবো। মেয়ের মুখে এমন কথা শুনে কাঞ্চনা দেবী প্রচন্ড পরিমাণে অবাক হয়ে যায়। মনে হচ্ছে তুই তোর বিয়েটা ভাঙবি আর দেখতে হবে না। আমি একদম নিশ্চিত তোর বিয়ে আর হচ্ছে না। তোকে সারা জীবন এরকম বাচ্চাদেরকে পড়িয়ে যেতে হবে। সব সময় বাচ্চাদের কথা চিন্তা করলে তুই নিজের কথা কবে চিন্তা করবি? অহনা তার মায়ের কোনো কথা শোনে না। সে তখনই মায়ের সঙ্গে শপিং করতে চলে যায়, আর মাত্র 2 ঘন্টার মধ্যেই সে শপিং করে বাড়িতে ফিরে আসে। এভাবেই দেখতে দেখতে প্রায় 2 মাস কাটে, আর অহনার বিয়ে এগিয়ে আসে। আর তার বিয়ের প্রত্যেকটা অনুষ্ঠানে সমস্ত স্টুডেন্টরা উপস্থিত থাকে। সে অনুষ্ঠানের মাঝে মাঝে বাচ্চাদেরকে সুযোগ পেলে পড়াতে শুরু করে দেয়। এভাবেই দেখতে দেখতে বিয়ের দিন এসে উপস্থিত হয়। আর অহনা যখন জানতে পারে বিয়ের জন্য তাকে মণ্ডপে প্রায় 3-4 ঘন্টা থাকতে হবে, তখন সে তার টিউশনের বাচ্চাগুলোকে নিয়ে মণ্ডপে উঠে পড়ে আর মণ্ডপে বাচ্চাদেরকে বসিয়ে পড়াতে শুরু করে দেয়। যা দেখে তার হবু বর এবং বরযাত্রী প্রচন্ড পরিমাণে অবাক হয়, আর সবাই অহনার সমালোচনা করতে শুরু করে। একি, এটা তুমি কি করছো? তুমি টিউশন পড়াও, সেটা কি সবাইকে দেখাতেই হবে? আজকে তোমার বিয়ে, আর তুমি বিয়ের মণ্ডপে বাচ্চাদেরকে নিয়ে পড়াতে চলে এসেছো। তোমার মধ্যে কি কোনো বোধ বুদ্ধি নেই? বিয়ের মণ্ডপে আমি বাচ্চাদেরকে পড়াতে পারবো না কেন? এই বাচ্চাগুলোর কালকে অঙ্ক পরীক্ষা। আমি যদি এদেরকে ঠিক মতো আজকে অঙ্ক না করাই, তাহলে কিন্তু এরা কালকে পরীক্ষায় ঠিকভাবে অঙ্ক করতে পারবে না। আমার কাছে আমার কাজ ভীষণ গুরুত্বপূর্ণ। এই বাচ্চাগুলোর ভালো রেজাল্টের দায়িত্ব নিয়েছি আমি, আর সেই দায়িত্ব আমাকে পালন করতেই হবে। অহনার কথা শুনে তার হবু বর মনোজিতের ভীষণ পরিমাণে ভালো লাগে, তাই মনোজিৎ অহনাকে সমালোচনার শিকার হতে দেয় না। অহনা, তুমি একদম ঠিক করেছো। তুমি বাচ্চাদেরকে বিয়ের মণ্ডপে নিয়ে এসেছো, আমার এতে কোনো আপত্তি নেই। তোমার মতো দায়িত্ববান টিচার আমাদের সমাজে আরো প্রয়োজন, শুধু টাকা ইনকাম করার জন্য নয়। সঠিক অর্থে বাচ্চাদের শিক্ষাদান করার জন্য সবসময় নিয়োজিত থাকতে হবে। আদর্শ শিক্ষিকা কাকে বলে সেটা আজকে আমি তোমাকে দেখে বুঝতে পারলাম। মনোজিতের কথা শুনে অহনা প্রচন্ড পরিমাণে খুশি হয়, আর বিয়ে বাড়িতে উপস্থিত সকলেই হাততালি দিয়ে ওঠে। সেদিন থেকে অহনার আরো বেশি পরিচিতি গড়ে ওঠে, যার ফলে বিয়ের পরের দিন থেকেই অহনা স্টুডেন্টের সংখ্যা অনেক অনেক বেড়ে যায়। এমনকি পরবর্তীকালে অহনা এক বড় কলেজে শিক্ষকতার সুযোগ পায়। কিন্তু কলেজে পড়ানোর পাশাপাশি অহনা এখনো পর্যন্ত টিউশন পড়ায়। তুই এক কাজ কর, তুই ওর বাড়িতে বিয়ের সম্বন্ধ নিয়ে যা। তোর মতো ধনী পরিবারের শিক্ষিত আর সুন্দর দেখতে ছেলে ওদের মতো পরিবারের সম্বন্ধ নিয়ে গেলে ওর বাবা মা তো এক কথাতেই রাজি হয়ে যাবে। আর ওর বাবা মা অফিসের বসের সঙ্গে ওকে একা না ছাড়লেও হবু স্বামীর সঙ্গে তো বিদেশে যাওয়ার জন্য একা ছাড়তেই পারে, তাই না? তুই কি পাগল? নিজের স্বার্থ সিদ্ধির জন্য আমি এরকম ভাবে কাউকে ঠকাতে পারবো না মধু। তুই তো আমার বন্ধু, তুই তো জানিস আমি কেমন, তাও তুই এরকম কথা বলতে পারলি? তুই কি রে রোহিত, নিজের স্বপ্ন পূরণ করার জন্য মানুষ খুন করতেও দুবার ভাবে না, আর তুই একটা সামান্য মিথ্যা কথা বলার আগে এতবার ভাবছিস? তুই যেটা বলছিস সেটা মানুষ খুন করার থেকে অনেক ভয়ঙ্কর একটা জিনিস। এইভাবে তো হয় না। কি লাভ হবে বলতো এরকম প্রজেক্ট হাতে পেয়ে, যেটার জন্য ভবিষ্যতে আমাদেরকে লোকের অভিশাপ করাতে হবে? তুই যখন উন্নতির চরম শিখরে পৌঁছে যাবি তখন এই ছোটখাটো লোকেদের অভিশাপ তোর গায়ে লাগবে না। আমার কাছে সাহায্য চেয়েছিলিস বলে আমি তোকে এই উপদেশটা দিলাম। আমি কিন্তু তোকে রেশমিকে বিয়ে করতে বলিনি, শুধু সম্বন্ধ নিয়ে ওর বাড়িতে যেতে বলেছি, বিয়ের পাকা কথা বলতে বলেছি। এটুকু তো তুই পারবি নাকি? তোর মনে হয় আমার বাবা মা এগুলোতে রাজি হবে? আমি তো একা একা রেশমিদের বাড়িতে গিয়ে পাকা কথা বলতে পারবো না, বাবা মাকে তো নিয়ে যেতেই হবে। রেশমি কিংবা ওর বাড়ির লোক তোর বাবা মা কাউকেই চেনে না, তাই তুই চাইলেই আমি তোর জন্য বাবা মাও ভাড়া করে এনে দিতে পারি। আমি তোর জন্য সব করে দেব, তুই শুধু নিজের স্বপ্নটাকে এভাবে হাতছাড়া করিস না। মধুমিতা এতবার বোঝালে রোহিত শেষ পর্যন্ত তার কথাতে রাজি হয়। সে রেশমির বাড়িতে সম্বন্ধ নিয়ে চলে যায়। রোহিত নিজের সঙ্গে তার ভাড়া করা বাবা মাকেও নিয়ে যায়। রেশমির বাড়ি অত্যন্ত সাধারণ ছিল। এখানে ঝাঁঝকঝকে ব্যাপার তো দূর, বাড়ির কিছু কিছু জায়গাতে ঠিকভাবে রং করাও ছিল না। রোহিত যে রেশমির অফিসের বস এটা জানার পর রেশমির বাড়ির সবাই প্রচন্ড পরিমাণে অবাক হয়। তাই তারা নিজেদের সামর্থ্যের বাইরে গিয়েও রোহিতকে আপ্যায়ন করার চেষ্টা করে। আমি আজ আমার বাবা মাকে নিয়ে এখানে এসেছি দেখে আপনারা হয়তো অনেক অবাক হচ্ছেন, কিন্তু এরকম একটা কাজের তো বড়দের আনতেই হয়, বলুন। এরকম কাজ মানে কিরকম কাজ? কি হয়েছে? আমার মেয়ে কি কিছু ভুল করেছে? আসলে ওর মাথায় আমাদের সবার চিন্তা সবসময় ঘুরঘুর করে, তো তাই হয়তো।
না না, ও আসলে কোনো ভুল করেনি। ও আসলে এতটাই ভালো যে আমার বাবা মার কথাবার্তা শুনে আর কিভাবে আমাদের কোম্পানিকে বিপদের হাত থেকে বাঁচিয়েছে সেটা শুনে খুব পছন্দ হয়ে গেছে। আর সেই কারণেই আমি নিজে এসেছি রেশমিকে বিয়ের প্রস্তাব দিতে। তবে ও যদি রাজি থাকে তবেই। না না, এটা কিভাবে সম্ভব? আপনারা তো অনেক ধনী, আপনাদের সাথে আমাদের কোনো মিল নেই। আর আমার বিয়ে হয়ে গেলে আমার বাড়ির লোককে কে দেখবে? তুমি চিন্তা করো না, আমরা দুজনে মিলে তোমার বাড়ির লোকদের খেয়াল রাখবো। আমার বাবা মায়ের ইচ্ছে তোমার মতো বুঝদার কেউ আমাদের বাড়ির বউ হোক। তুমি প্লিজ আমার মা বাবার এই ইচ্ছাটাতে আর আপত্তি করো না। অনেক ভাবনা চিন্তা করে রেশমি রোহিতের প্রস্তাবে রাজি হয়। রোহিত একটি অত্যন্ত ধনী পরিবারের ছেলে ছিল। শহর জুড়ে তাদের অনেকগুলো কোম্পানি। সেই কোম্পানিতে কাজ করে হাজার হাজার এমপ্লয়ি। সেই হাজার হাজার এমপ্লয়িদের মধ্যে একজন হলো রেশমি। রেশমি রোহিতের কোম্পানিতেই চাকরি করে, কিন্তু তার পোস্ট অনেক ছোট ছিল আর তার মাহিনাও কম ছিল। রেশমি নিজের টাকাতেই তার গোটা সংসারটা চালাতো। বাবা মায়ের দেখাশোনা করা, ভাইয়ের পড়াশোনার খরচ সবই রেশমি বহন করে। তাদের সংসারের অবস্থা মধ্যবিত্ত পরিবারের মতো সচ্ছল নয় বললেই চলে। একদিন অফিসে রেশমি শুনতে পায় রোহিত খুবই চিৎকার করে করে কারোর সঙ্গে কথা বলছে। রেশমি সেখানে যায়। এত বড় একটা অফিস, আর এখানে এমন একজন এমপ্লয়ি নেই যে বিদেশ থেকে আসা লোকগুলোর সাথে একটু ভালো করে কথা বলবে আর তাদেরকে প্রজেক্টটা ভালো করে বুঝিয়ে দেবে? এই করতে তোমাদের টাকা পয়সা দিয়ে হয়? সব কাজ যদি আমরাই করে নিই তাহলে তোমাদের টাকা দিয়ে রাখবো কেন শুনি? তুই এরকম চিৎকার করিস না তো রোহিত। আমি আছি, কাকু আছে, আরো অনেকেই আছে যারা ভালোভাবে ইংলিশে কথা বলতে পারে। আমরা ভালো করে ওনাদের প্রজেক্টটাকে বুঝিয়ে দিলেই তো হলো। তুই বা তোরা প্রেজেন্টেশন দিলে হবে না। যারা এখানে আসছে তারা প্রত্যেকে জানে তুই আমার বন্ধু। আমি যদি নিজে কাজ করি বা আমার বন্ধুদের দিয়ে কাজ করাই তাহলে ওনারা ভাববেন আমাদের অফিসের কাজের লোকগুলো একেবারে অকর্মের ঢেকি। এই প্রজেক্টে যার বলার কথা ছিল সে যদি এখন অসুস্থ হয়ে পড়ে তাতে তো কারোর কোনো দোষ নেই। তাই শুধু শুধু এত ভাবিস না, ঠিক একটা না একটা রাস্তা বেরিয়েই যাবে। আমি তো জানি এই প্রজেক্টটাতে কি কি আছে, আর আমি ঠিকভাবে ইংলিশেও কথা বলতে পারি। আমি যদি ওই বিদেশি অফিসারগুলোর সামনে ভালো করে প্রজেক্টটা তুলে ধরতে পারি তাহলে হয়তো আমার প্রমোশনও হবে, আর আমি আরো ভালোভাবে বাবা মা ভাই দেখাশোনা করতে পারবো। এই তুমি এখানে কি করছো? এই কারণে তো তোমাদের কোনো উন্নতি হয় না। নিজেরা তো কোনো কাজে সাহায্য করতে পারবে না, অথচ কোথাও ঝগড়া চললে উঁকি ঝুঁকি দিয়ে ঠিকই খবর নিতে চলে আসবে। না মানে স্যার, আমি বলছিলাম কি, আমি এই প্রজেক্টে ইংরেজিতে ভালো করে বুঝিয়ে বলতে পারবো। আপনি আমাকে একবার সুযোগ দিয়ে দেখতে পারেন, আমি আপনাকে হতাশ করব না। তোমার কাজ অফিসের দরকারি ফাইলগুলো জেরক্স করা, আর তুমি এখন প্রজেক্ট প্রেজেন্ট করতে আসবে। আমাকে একটা সুযোগ দিয়েই দেখুন। আচ্ছা, আমি আগে আপনাদেরকে বলে নিই, যদি আমার বলার ধরনটা আপনাদের ঠিক মনে হয় তবেই না হয় বাইরে থেকে যারা আসবেন তাদের সামনে আমি বলবো। রোহিত এবং মধুমিতা দুজনেই রেশমির কথাতে রাজি হয়। রেশমি সমস্ত প্রজেক্টে এত সুন্দরভাবে ইংরেজিতে বুঝিয়ে বলে যে রোহিত এবং মধুমিতা দুজনেই অবাক হয়। রেশমির মতো এমন সাধারণ একজন কর্মচারী এত সহজে তাদের সমস্যার সমাধান করে দেবে সেটা রোহিত নিজেও ভাবতে পারেনি। এসব নিয়ে যখন আলোচনা হতো তখন তো তুমি আসতে না, তাহলে তুমি সবকিছু জানলে কিভাবে? এত সুন্দরভাবে গুছিয়ে বললে কিভাবে? আপনারা যখন আমার কাছে কাগজগুলো জেরক্স করাতে যেতেন তখন অনেক সময় অনেক কাগজ অনেকক্ষণ ধরে আমার টেবিলেই পড়ে থাকতো। আমি সেগুলো পড়তাম, সেখান থেকেই আমি জানতে পেরেছি। রেশমির কথায় রোহিত প্রচন্ড পরিমাণে খুশি হয়। রোহিত তার সেই কাজের জন্য রেশমিকেই ঠিক করে। বিদেশি অফিসাররা রোহিতের অফিসে এলে রেশমি তাদেরকে খুব সুন্দরভাবে রোহিতের নতুন বিজনেস আইডিয়াটা বুঝিয়ে দেয়। এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে, কিন্তু রেশমির প্রমোশন হয় না। তাই রেশমি রোহিতের উপর প্রচন্ড অসন্তুষ্ট থাকে। কিন্তু দু একদিনের মধ্যেই রোহিত নতুন সমস্যায় পড়ে। এই সমস্যা তার আগের সমস্যা থেকে কয়েক গুণে বড় ছিল। এবার তাকে রেশমিকে নিয়ে বিদেশে যাওয়ার দরকার পড়ে, কিন্তু রেশমি ছিল নাছোড়বান্দা। সে কিছুতেই রোহিতের সঙ্গে বিদেশে যেতে রাজি হয় না। আরে বাবা, আমরা তো ঘুরতে যাচ্ছি না। তুমি রবার্ট, ফিলিপ ওদের সামনে এত সুন্দরভাবে প্রজেক্টটা বুঝিয়েছো যে ওরা চাই তুমি ওদের বিদেশের অফিসে গিয়ে ওইভাবে প্রজেক্টটা বুঝিয়ে দাও। তাই তোমাকে আমার সাথে যেতে হবে। আমি আপনাদের অফিসের দরকারি কাগজগুলো জেরক্স করে দিই, আর এটাই আমার কাজ। এর চেয়ে বেশি কিছু আমি করতে পারবো না। তুমি না গেলে তো আমার এতদিনের স্বপ্নটা ভেঙে যাবে, আর আমাদের কোম্পানির অনেক টাকা লস হয়ে যাবে। তুমি আমার সাথে গেলে আমি তোমায় প্রমোশন দেবো, কথা দিচ্ছি। আপনারা অনেক মডার্ন, তাই হয়তো আপনাদের কাছে এগুলোর কোনো মানে নেই, কিন্তু আমার বাড়ির লোক এখনো অত্যন্ত গোড়া প্রকৃতির। ওনারা কিছুতেই আমাকে আপনার সঙ্গে যেতে দিতে চাইবে না। এই বলে রেশমি সেখান থেকে চলে যায়। এবার রোহিত আর কিছুই বুঝে উঠতে পারে না তার এখন কি করা উচিত। তাই সে তার সমস্যা নিয়ে তার বান্ধবী মধুমিতার কাছে যায়। মধুমিতার সঙ্গে এই ব্যাপারে বেশ কিছুক্ষণ কথা বলার পর তারা দুজনেই একটি সিদ্ধান্তে আসে।
রোহিত তার বাড়ির কাউকে কিছু না জানিয়ে রেশমির বাড়িতে বিয়ের সম্বন্ধ নিয়ে চলে যায়। রেশমি প্রথমে বিয়েতে রাজি না হলেও পরে তার পরিবারের ভবিষ্যতের কথা ভেবে সে রোহিতের সঙ্গে বিয়ে করতে রাজি হয়। তাদের পাকা কথা হয়ে গেলে রোহিত রেশমির বাড়ির লোকের কাছে অনুমতি নিয়ে রেশমির সঙ্গে বিদেশে চলে যায়। সেখানে গিয়ে রেশমি সুন্দরভাবে তার প্রজেক্টটা বুঝিয়ে রোহিতের জন্য ডিল একেবারে পাকা করে দেয়। তারা দুজনেই খুবই খুশি হয়ে বাড়ি ফিরে আসে। এখন যখন আমাদের আর কোনো সমস্যা নেই, তাই আমি ভাবছিলাম যে আমার বাবা মা একবার তোমার বাবা মায়ের সঙ্গে দেখা করে আসুক। কবে যেতে হবে তুমি আলোচনা করে আমাকে বলে দিও, কেমন? সরি রেশমি, আমার মনে হয় না আমি এই বিয়েটা করতে পারবো। বিশ্বাস করো, আমার এখন বিয়ে করার কোনো রকমের ইচ্ছা নেই। আর ক্লাস বলেও তো একটা ব্যাপার আছে, তাই না? আমার কোম্পানিতে যে জেরক্স করার কাজ করে তাকে বিয়ে করলে আমার মান সম্মান থাকবে? এইসব তুমি কি বলছো? তুমি নিজে তোমার বাবা মায়ের সঙ্গে আমাদের বাড়িতে গিয়ে আমাদের বিয়ের পাকা কথা বলেছো, আর এখন বলছো তুমি বিয়ে করতে পারবে না? ওটা সেই মুহূর্তে প্রচন্ড দরকারি একটা সিদ্ধান্ত ছিল, আর নিজের স্বপ্ন আর কোম্পানি বাঁচানোর জন্য এই সিদ্ধান্তটা আমাকে নিতেই হতো। তার মানে যাতে আমার বাবা মা তোমার সঙ্গে আমাকে বিদেশে যেতে দিতে রাজি হয়, সেই কারণে তুমি আমার বাড়িতে মিথ্যা মিথ্যা সম্বন্ধ নিয়ে গিয়েছিলে? রেশমির কথা শেষ হতে না হতেই মধুমিতা সেখানে চলে আসে। হ্যাঁ, সেই কারণেই এই পুরোটাই রোহিত করেছে শুধুমাত্র আমার কথাতে। এখন অযথা ওকে অভিশাপ দিয়ে বা অপমান করে তোমার কোনো লাভ হবে না। এখনো যদি সংসারটাকে ভালোভাবে সামলাতে চাও তাহলে চুপচাপ নিজের জায়গায় গিয়ে কাজ করো। বেশি বাড়াবাড়ি করলে এই চাকরিটাও কিন্তু থাকবে না তোমার। রেশমি কিছুই বুঝে উঠতে পারে না সে কি করবে। সে সেই দিনই নিজের সমস্ত জিনিসপত্র নিয়ে অফিস ছাড়ার দরখাস্ত দিয়ে একেবারে বাড়িতে চলে যায়। রেশমিকে এমন বিধ্বস্ত অবস্থায় ফিরতে দেখে তার বাবা মা প্রচন্ড ভয় পেয়ে যায়। রেশমি তার মাকে সমস্ত কথা বললে মায়াদেবী একেবারে আকাশ থেকে পড়ে। রোহিত আর তার বাবা মা এভাবে তাদের সবাইকে ঠকিয়েছে এটা ভেবেই মায়াদেবী যেমন রাগ হয় তেমনই দুঃখ হয়। আমার ওকে দেখে তো একবারও মনে হয়নি যে ওর পেটে পেটে এত শয়তানি থাকতে পারে। তার মানে কি ওর বাবা মা ওর মতোই খারাপ? কোনো বাবা মা কখনো ছেলের এত বড় খারাপ কাজে তাকে সঙ্গ দিতে পারে? তুমি ঠিক বলেছো মা, আমি একদম বিশ্বাস করিনি যে আমাদের অফিসের মালিক আর মালকিনের মানসিকতা এতটা নিচু প্রবৃত্তির হবে। আমি এদের জন্য এতটা করলাম এটা ভেবেই আমার এখন খারাপ লাগছে, বিশ্বাস করো। ওরা একদিন নিজের ভুল ঠিক বুঝতে পারবে, দেখিস। সেদিন ওরা নিজেরা এসে তোর কাছে ক্ষমা চাইবে। তুই শুধু সেই দিনটার অপেক্ষা কর। আমরা গরিব বলে সবে আমাদের সঙ্গে এভাবেই চালাকি করে। গরিব বলেই কি আমাদের কারোর কাছ থেকে কোনো সম্মান পাওয়ার অধিকার নেই? এই বলে রেশমি খুবই কাঁদতে থাকে। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। রেশমিকে ছাড়া রোহিত খুবই সমস্যায় পড়তে থাকে। সে তাদের নতুন প্রজেক্টের কোনো কাজই আর নিজে সুন্দরভাবে সামলাতে পারে না। ব্যবসার জন্য যখনই কেউ ফোনে বা ভিডিও কলে কথা বলতে চায় তারা সবাই রেশমির সঙ্গেই কথা বলতে চায়। অন্য কেউ কথা বললে বিদেশিরা কিছুতেই সন্তুষ্ট হয় না। শেষ পর্যন্ত এমন অবস্থা হয়ে পড়ে যে উল্লিখিত বিদেশি কোম্পানিটা রোহিতের সঙ্গে সমস্ত ডিল ক্যান্সেল করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। ওই মেয়েটা কি আমার থেকেও ভালো ইংলিশে কথা বলতে পারে? আমি এত সুন্দর করে বোঝানোর পরেও ওরা কি আমার কোনো কথা বুঝতে পারছে না? নাকি রেশমি ওদের উপর কোনো জাদুটোনা করেছে? অবশ্য জাদুটোনা করলেও অবাক হব না। এসব গরিব ভিখারিগুলো এই সমস্ত কাজে একেবারে সিদ্ধহস্ত। প্লিজ আমাকে এবার একটু শান্ত হয়ে ভাবতে দে, আমার কি করা উচিত আর কি করা উচিত নয়। আমি কিচ্ছু বুঝতে পারছি না। রেশমি সত্যিই আমাদের জন্য প্রচন্ড লাকি ছিল। ও চলে যাওয়ার পর থেকে আমার কোম্পানির অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। যেমন হোক করেই হোক আমার কাছে ওকে ফিরিয়ে আনতেই হবে। আমি তোর কোম্পানির জন্য এত কিছু করলাম আর আমার কোনো দাম নেই? ওই বস্তির মেয়েটাই তোর কাছে এত দামি হয়ে গেল? ওই বস্তির মেয়েটা না থাকলে আমার জীবন ঠিকভাবে চলবে না, বুঝলি? ও আমাদের কোম্পানিতে ফিরে না আসলে আমার স্বপ্ন ভেঙে যাবে। এই ডিলটা সম্পূর্ণ না হওয়া মানে আমার কয়েক কোটি টাকা লোকসান হয়ে যাবে, যার ফলে অনেক কর্মচারীর মাইনে আটকে যাবে। মাইনে আটকালে কর্মচারীরা তো আমাদের ছেড়ে দেবেন না, তুই বল? তুই তো বুঝতে পারছিস আমার কোম্পানিগুলো কেমন তাসের ঘরের মতো পড়ে যাবে। এখন তুই কি করবি বলে ঠিক করেছিস? রেশমির পায়ে পড়ে ক্ষমা চাইবি নাকি আবার ওকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য মিথ্যা নাটক করে এখানে ফিরিয়ে আনবি? এবার আর নাটক করবো না। এবারে সত্যি সত্যি আমার আসল বাবা মাকে নিয়ে আমি রেশমির কাছে বিয়ের সম্বন্ধ নিয়ে যাবো। পূর্বল আমাকে বুঝিয়ে দিয়েছে যে ওই মেয়েটা ছাড়া আমার জীবনে কিছুই ঠিক হতে পারে না। এই বলে রোহিত সেখান থেকে চলে যায়। মধুমিতা অনেক চেষ্টা করেও রোহিতকে আটকাতে পারে না। রোহিত তার বাবা মাকে রেশমির সঙ্গে বিয়ে করার কথা জানালে তারা প্রথমে অসন্তুষ্ট হয় ঠিকই, কিন্তু রেশমি তাদের কোম্পানির জন্য কি কি করেছে এসব শোনার পরে সমরেশ বাবু এবং মধুজা দেবী দুজনেই রোহিতের কথায় রাজি হয়। তারা সবাই মিলে রেশমিদের বাড়িতে যায়। রেশমি এবং তার বাড়ির সকলেই রোহিতদেরকে দেখে প্রচন্ড পরিমাণে অবাক হয়। এবার আবার কি কারণে এসেছেন?
আবার নিশ্চয়ই আপনার কোম্পানির আমার দরকার পড়েছে, তাই না? এবারও কি ভাড়া করা বাবা মা নিয়ে এসেছেন? এবারে আমি আমার আসল বাবা মাকে নিয়ে এসেছি। সত্যি সত্যি তোমায় বিয়ে করার প্রস্তাব দিতে এসেছি। আমি সত্যি সত্যি তোমাকে বিয়ে করতে চাই। তুমি আমার জন্য, আমার কোম্পানির জন্য কতটা দরকারি সেটা আমি অনেক দেরি করে বুঝতে পেরেছি। এবারে তুমি আমায় ফিরিয়ে দিলে দিতেই পারো, তবে একটা কথা জেনে রেখো, এবারে আমি কোনো রকমের মিথ্যা সাহায্য নিয়ে এখানে সম্বন্ধটা আনিনি। আমি তোমাকে সত্যিই বিয়ে করতে চাই। রোহিতের বাবা মা রেশমির বাবা মায়ের সঙ্গে ভালোভাবে কথা বলে, তাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে বলে। সব কথা ভালোভাবে শোনার পর রেশমি রোহিতের সাথে বিয়ে করতে রাজি হয়। কয়েকদিনের মধ্যেই খুবই ধুমধাম করে রেশমির সঙ্গে রোহিতের বিয়ে হয়ে যায়। বিয়ের পর রেশমি রোহিতের ব্যবসার সমস্ত কিছু দায়িত্ব নিয়ে সামলাতে থাকে।